গুড মর্নিং বলো মিমিরা, গুড মর্নিং। আমি আমার দিদির ডিটো কপি। বলো বাবা, বলো আমি আমার দিদি ভাইয়ের ডিটো কপি। আমার দিদি ভাইয়ের মতনই দেখতে। আমি ঘাড়ে লেগে যাবে ভাইয়ের। গিয়ে আমার মায়ের নাম সার্চ করবে, দিয়ে একটুখানি খুঁজবে, একটা ছোটবেলার ফটো আসবে, তেরি জনম দেখবে, ওইটা দিয়ে দেখবে আমার ভাইয়ের আর আমার সাথে মিল, একদম দিদা কপি, একদম মিল আর মিল, শুধু মিল আর মিল। ভাই এখন দিদির আদো খাচ্ছে, কারণ দিদি তো স্কুলে চলে গেলে আর এখন 5-7 ঘন্টা আদো করতে পারবে না, ওই জন্য আদো খাচ্ছে, দিদি ভাইয়ের আদো খাচ্ছে, তাই না বাবা? চলো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, সিটিও পড়ে গেছে, ভাতটাকে নামাবো। আজকে টিফিনে একটু চাউমিন বানিয়ে দেবো। তিরাকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজ একদমই করতে পারিনি, কারণ পুচকুটা ঘুমায়নি, তো এখন একটু ঘুমালো। আর এখন তো ঘুমালে সত্যি কথা বলতে মানে ও যদি 10 মিনিট ঘুমায়, আমি মানে হুটোপাটা করে আগে কাজগুলো সেরে নেওয়ার ব্যবস্থা করি। অনেকেই বলে যে কাজের মেয়ে আছে, ঘর মোছা বাসন ধোয়া করে দেয়, তাহলে আর কিসেরই বা কাজ। কিন্তু বিশ্বাস কর, ছোটোখাটো অনেক কাজ থাকে, মানে ওই উপর কাজটা করে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু অনেক কাজ থাকে। তো যাই হোক, আমার মানে নিজেরই অনেক কাছের মানুষ আছে, তো যাদের আমার কষ্টটা তো কষ্ট বলে মনেই হয় না, মানে আমার অপোজিটে যে মানুষটা আছে তার কষ্টটা তাদের আর কি বেশি চোখে লাগে। তো এত কিছু আর ডিটেলসে বললাম না, বললে তো সবাই বুঝেই যাবে। এখন দেখো মাছ বাছতে বসেছি। আজকে হচ্ছে অহনারা গেছিল বাপের বাড়ি, আজকে ওরা বাড়ি আসছে, তো আমি বলেছি আজকে বাড়ি এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, মানে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলার মধ্যেই করব। বুঝতেই পারছো পুচকুকে নিয়ে আমি একটুখানি মানে বেশি কিছু রান্না করতে একটু বেশি ভালোবাসি, কিন্তু এখন পুচকুকে নিয়ে সত্যি কথা বলতে সম্ভব হয় না, জানো তো। তাতে আজকে আবার চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ বাছার তো একটা ঝামেলা। আর তারপরে পুচকু আজকে ভীষণ জ্বালাতন করছিল, এই যে এখন দেখতে পাচ্ছ ওকে কোলে নিয়ে রান্না বান্না করছি। এই দেখো, দেখবে তোমরা সবাই মনে করবে ও হয়তো ঘুমিয়ে গেছে, ও কিন্তু ঘুমায়নি, দেখতে পাচ্ছ টুকটুক করে জেগে আছে। তো এই কড়াইয়ের কাছে যেতে না একটু ভয় ভয় লাগে, কারণ বলা যায় না কোনো কিছু ফুটে টুটে যদি গায়ে পড়ে তাহলে তো তখন ছেলে কাঁদবে। এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম, ওকে দোল্লায় দোল দিতে দিতে মোটামুটি মিনিট 15 মতো ছিল দোল্লাতে, তারপরে কাঁদতে শুরু করে দিয়েছে। আর কাঁদবে তো এমন করে ঠোঁট ফুলিয়ে কাঁদবে, তুমি দেখে আর তোমার মনেই হবে না যে কাজ করি। তো এখন কড়াইয়ে তেলে মাছ ভাজতে দিয়েছি, আর আজকে রান্না করব এই যে একটা চচ্চড়ি করব, পালং শাক, মূলো সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে রুই মাছ করব, আর আলু পটল চিংড়ি করব, মানে শুধু রুই মাছ। কই বাবু, তো এবার আবার ভাবলাম একটুখানি পুতুলটা দিয়ে দিই, পুতুলটার আওয়াজে যদি একটু খেলা করে, কারণ ওই যে বললাম মানে কোলে নিয়ে রান্না করা এখনও তো ঘাড় শক্ত হয়নি, কারণ এক হাতে সবসময় ঘাড়টাকে একটু সাপোর্ট দিতে হয়, বলা যায় না বাই চান্স যদি ঘাড়ে লেগে যায়। তো এখানে পটলটা ভাজা করতে দিয়েছি, আর আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একবারে মানে রান্নার কমপ্লিট হলে দেখাবো। সত্যি কথা বলতে কি বলো তো, মানে হুটোপাটা লেগে গেছে জানো তো। এখানে দেখো আলু পটল চিংড়িটা হয়ে গেছে, আর এটা হচ্ছে মানে সব রান্না বান্নাই কিন্তু আমার আজকে হয়ে গেছে। আর আর হচ্ছে মাছটা শুধু রান্না করেছি, এই হচ্ছে রান্না বান্না। তো সেদিন আর না কোনো ভিডিও করিনি জানো, শরীরটা খুব খারাপ লাগছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আমার মেয়ে বায়না করছিল, মা আজকে আমাকে টিফিনে চাউমিন বানিয়ে দিবা। তো সকালবেলায় উঠে মেয়েকে ভাত রান্না করে চাউমিন বানিয়ে 7:30টার মধ্যে স্কুল পাঠানো কি মুখের কথা এই ছোট ছেলেকে নিয়ে, বলো? মানে ভীষণই অসুবিধা হয়। সকালে চাউমিন বানিয়ে দেওয়ার পরে ওই যে বললাম এখন আর সেইভাবে ভিডিওটা করা হয় না, মানে এই ছেলে কাঁদে, নিজের না কেমন জানি না একটা মানে বিরক্তিকর ব্যাপার লাগে, মনে হয় যেন আমার মতো মানে কষ্টে মনে হয়, মানে আমার মতো কষ্টে যেন কেউ না থাকে, এরকম সবসময় যেন মনে হয় আমার। তো দুপুরে না আজকে ডিমের অমলেট করে একটু আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল করব, আমার খুব ভালো লাগে। তো শীতে তো আর পটল পাবো না, এই পটলগুলো অহনাই দিয়েছিল। আমি পটল খেতে ভীষণ ভালোবাসি, আমাকে পটল ভাজা, পটল পোড়া, পটলের ঝোল, পটল চিংড়ি, পটলের ঝাল, পটল সর্ষে যা দিব আমি সব খেয়ে নেব। তো এই 4টে ডিম দেখতে পাচ্ছ, এটাকে একটু মশলা দিয়ে মানে ডিমের ঝোলে যে মশলাটা দেবো ওটা দিয়ে একটুখানি মানে ভালো করে ঘুলিয়ে নিয়ে তারপরে ভাজবো। এরকম করে অমলেট করে ডিমের ঝোল করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা মায়ের দেখে দেখে শেখা। তো এর আগের দিন পটল চিংড়িও খাওয়া হলো, পটল সর্ষেও খাওয়া হয়েছে, পটল ভাজাও খাওয়া হয়েছে, আজকে ডিম দিয়ে পটলের ঝোল করে ব্যাস পটলের সমাপ্তি ঘটিয়ে দিলাম। হঠাৎ করে আবার পার্সেলওয়ালা এসে কলিং বেল টিপছে, একটা পার্সেল আছে,
তো আমার বাড়িটা এখানে, ও আবার মোটরসাইকেলটাকে দাঁড় করিয়েছে 36 হাত দূরে, কেন কি জানি বাবা, এখানে আবার দাঁড় করালে কী হতো। তো এখন দেখছি ফ্লিপকার্টের বেশিরভাগ প্রোডাক্টই না মানে ওপেন বক্স ডেলিভারি দিচ্ছে, এটা একটা খুব ভালো দিক। কারণ অনেক মানুষ আছে কি করে মানে ওই মিথ্যে মিথ্যে করে বলে আর কি, ওই জন্য এই প্রসেসটা চালু করা। তো এটা খুব ভালো একটা দিক, কারণ ওদের হাত থেকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায়িত্ব আমরাই বা কেন নেব, আর অনেকে মিথ্যে করে যদি বলে তার কোম্পানি বা কেন নেবে। এটা হচ্ছে 42টা আছে এর মধ্যে হাগিস। প্রথমে হাগিস নিয়েছিলাম, তারপরে প্যাম্পাস, তারপরে আবার হাগিস। মানে ওই 300-400 টাকার প্যাম্পাস কিনলে দিন 15 মতো যায়, মানে মাসে প্রায় ধরে রাখো আমার একটু বেশি হাগিস লাগে, কারণ আমি আমার ছেলেকে না আমি বেশিক্ষণ ধরে প্যাম্পাস কিংবা হাগিস পরিয়ে রেখে দিতে পারি না। ওই একটা খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টার কোথাও বেড়াতে গেলে তো ওটা নিয়ে কোনো কথাই হবে না, একটু ঘুরে আসলে হয়তো একবার হিসি করেছে, ওটাই চেঞ্জ করে দিই, আর দ্বিতীয়বার পরাতে ইচ্ছা করে না। তো এই হচ্ছে ব্যাপার, সেই কারণে একটু বেশি লাগে। আজকে দুপুরে একদম সিম্পল রান্না করেছিলাম, শিম দিয়ে ডাল করেছিলাম, অনেকগুলো শিম ছিল, ভাবছি কালকে একটু বাজারে যাব, বাজারে গেলে তো ধরো বাজার করে আনবই, তো ওই জন্য ফ্রিজটাকে একটু খালি করে দিলাম। আর অন্যান্যবার না এই সময়ে শীতে সবজির দাম ভীষণ কম হয়, কিন্তু এবার কেন জানি না একদমই সবজির দাম সেইভাবে কমছে না, মানে এত হাই দাম না, 200-300 টাকার বাজার করলে, সবজি বাজার করলে মনে হয় যেন ব্যাগই বোঝাই হয় না। তো আজ থেকে আর কি দিদাকে ডান্স ক্লাসে অ্যাডমিশন করিয়েছি। তো মানে আরাধ্যা অ্যাডমিশন হয়েছে বলে ওরও ভীষণ শখ, দিয়ে আসা নিয়ে আসা করাটাই অসুবিধা। তো আজকে যেহেতু প্রথম দিন, ওই একটা স্টেপই বুঝতে পেরেছে, বাদবাকি আর কিছুই বুঝতে পারিনি, একটু সময় লাগবে। আর যারা আগে ডান্স করছে তারা 6 মাস 8 মাস, কেউ 1 বছর ধরে ডান্স করছে, তো ওরা একটু বেশি ভালো পাচ্ছে, আস্তে আস্তে এও শিখে যাবে। তো যাওয়ার পথে আমরা একটু পাপড়ি চাট নিয়েছিলাম, পাপড়ি চাটটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে, খুব খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট অনেক কিছু খাওয়া হয়েছিল, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আমি যে ওয়াশিং মেশিনটা কিনেছিলাম সেটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যখন নিয়েছিলাম, তারপর থেকে এটা নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, সেই কারণেই আর কোনো ভিডিও করা হয়নি। আজকে দেখো আমরা হচ্ছে নতুন বাড়িতে শিফট করছি। তো মানে এটা হচ্ছে যে বাড়িতে আমরা এতদিন তো যেখানে ভাড়া ছিলাম, তোমরা সবাই জানো যে কোথায় ভাড়া ছিলাম, বিগত 2.5 বছর ধরে আমরা ওই বাড়িটাতেই ভাড়া আছি। তো আমি যখন 7 মাসের প্রেগনেন্ট, তখন দিদিদের কিছু প্রবলেমের জন্য আমাকে ছেড়ে দিতে বলেছিল বাড়িটা। তো সেই মতো ছেড়ে দেবো বলে, তোমরাও জানো, তোমাদেরকেও ভিডিওতে আমি বলেছি যে বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে। তারপরে সেরকমভাবে বাড়ি পেলামও না, আর অনেক রকম প্রবলেম হলো। তো তারপর দিদিরা বললো ঠিক আছে থাকো। তো আমাদের কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমি ডিসেম্বর পর্যন্ত থাকবো, তারপরে আর চেঞ্জ করে নেব, অসুবিধা নেই, এরকম কথা হয়েছিল। তো তারপরে আমার বেবি হওয়ার পরে, আমার পুচকুটা হওয়ার পরে দিদি বলল যে আর যেতে হবে না, আমাদের বাড়িতেই থাকো, যেহেতু এরকম আর কি। তো সেই জন্য ভেবেছিলাম যে বাড়িটা চেঞ্জ করব না, এখানেই থেকে যাব। তো আমি যখন আমার বেবিটা হয় আর কি, হওয়ার পরে তোমরা সবাই জানো মা 1 মাস 3 দিন আমার কাছে ছিল, থাকার পরে মা চলে গেল, তারপর 1 সপ্তাহ আমি, তোমাদের দাদাভাই আর আমি একাই ছিলাম, তারপর আমার শাশুড়ি মা এসে কিছু দিন 20 মতো ছিল। তো সব মিলিয়ে ওই মোটামুটি ওই 1 মাস 26-27 দিন পর্যন্ত। তো তখন থেকে 1 মাস পর থেকেই যে আমি সমস্ত সংসারের কাজকর্মগুলো করি, এটা হচ্ছে সব থেকে আমার একটা বড় প্রবলেম। তো সেই জন্য আমার পেটে প্রচণ্ড ব্যথা হয়। তো ডক্টর আমাকে পুরোপুরিভাবে কাজকর্ম করতে মানা করে দেয়, কিন্তু কি বলতো, কাজকর্ম না করলে কে করবে। তো তারপর তো একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছিল, তো সে কাচাকুচো করে দিতে রাজি হয় না, আর শীতকালে কাচাকুচোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, কারণ তোমরা জানো যে শীতকালে প্রচুর জামা কাপড় হয়, সোয়েটার, টুপি, এটা ওটা সেটা। তো তারপরে তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনটা আমাকে অর্ডার করে দেয় আর কি। তো ওয়াশিং মেশিনটা আসার পরে দিদিদের বাড়িতে কোনো ওয়াশিং মেশিনের পয়েন্ট নেই, এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। আর আমাদের সত্যি কথা বলতে হাতের অবস্থা এতটাই খারাপ যে এই মুহূর্তে ওয়াশিং মেশিনের পয়েন্ট করতে গেলে হয়তো 3-4 হাজার টাকার মতো খরচ হবে, সেটা করার মতো আমাদের ছিল না। তো সেই জন্য ভাবলাম যে যে বাড়িটা আর কি, যেখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে আর কি, তো সেই রকম সব ভাবনা চিন্তা করে আর কি আমাদেরকে বাড়িটা চেঞ্জ করতে হলো।
এই হচ্ছে ব্যাপার। আর এই যে বাড়িতে আমরা শিফট হচ্ছি, তো যেহেতু এটা ইনস্টল করতে হবে, রিভিউটা দিতে হবে, নেওয়া হয়ে গেছে যেখানে, তো ওই জন্য ওয়াশিং মেশিনটা সেই বাড়িতে এসে আমরা এই মাসের 15 তারিখে আর কি, আজকে মনে হয় সম্ভবত এই মাসের আজকে 10 তারিখ, তো 15 তারিখে আমরা এই বাড়িতে শিফট হয়ে যাব। মানে আর মাত্র 4-5টা দিন আমরা পুরনো বাড়িতে আছি। এটা ভেবেছিলাম তোমাদেরকে আগেই জানাবো, কিন্তু সেটা জানানো মানে হয়ে ওঠেনি আর কি। তো আজকে দেখলাম এই ভিডিওটা যেহেতু আছে, তো কোম্পানি থেকে লোক এসেছে, পুরো বিষয়টা আমাদেরকে ভীষণ ক্লিয়ারভাবে উনি বুঝিয়ে দিচ্ছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আর ওয়াশিং মেশিন আমি এর আগে কোনো দিন ইউজ করিওনি, কারণ আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কিংবা কোথাতেও ওয়াশিং মেশিন নেই, ওই মোবাইলে যা দেখেছি আর কি, তাছাড়া কিন্তু কোনো দিনই ব্যবহার করিনি। তো উনি বলছিল যে এখানে সার্ফ কিংবা লিকুইড যেটা দেবে দেবে, আর এই নীল বক্সটার মধ্যে যদি কমফর্ট দিই মানে সুগন্ধির জন্য, তাহলে সেটা আমাকে ওর মধ্যে দিতে হবে, এটাই আর কি উনি বলছিলেন। তারপরে উনি সেট করে দিলেন এটা সেট করার পরে উনি বললো যে আপনি নিজে হাতেই একটুখানি দেওয়া, তারপরে হচ্ছে সেট করা, এটা করুন, তাহলে আপনার, আর আমার থেকেও বেশি মানে এক্সাইটেড ছিল তিধা, ও তো ভীষণ মানে কী করে কাচে, তার মানে কি এবার থেকে আমিই কাচবো, মাকে আর কাচতে হবে না, এরকম একটা ব্যাপার। তো আমি কিছু উলের জিনিস, একটা পাতলা ব্ল্যাঙ্কেট, 2টো সোয়েটার, এইগুলো নিয়ে এসেছিলাম। তো উনি আমাকে বলছিল যে যখনই যা দেবেন সব একদম খুলে দেবেন, যেন ভাঁজ করে কিছু দেবেন না, হ্যাঁ। তো ওনার কথা মতো দেখো পুরো একদম খুলেই দিয়েছি, ভাঁজ করে দিইনি। একটা চাদর এনেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁচা, তবুও একটু কাচার জন্য দিয়েছি। আর এখানে মাসিমার কোলে আছে আমাদের পুচকুটা তো ভীষণ গল্প করছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা হয় আর কি, প্রথম তো সবারই একটু বুঝতে অসুবিধা হয়। আর আমি, অনেকেই বলবে যে আমি কোথায় ভাড়া আসছি, কাদের বাড়িতে ভাড়া যাচ্ছি, কত কি ভাড়া, হ্যানা ত্যানা। আমি জানি তোমাদের এই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে, অবশ্যই তোমরা নেক্সট ব্লগগুলো দেখতে থাকবে, সবই বুঝতে পারবে যে কোথায় আমি এসেছি, কি বৃত্তান্ত, কি ভালো কি মন্দ, সমস্ত কিছুই বুঝতে পারবে। তো এই বাড়িটাও একদমই নতুন একটা বাড়ি, দেখতেই পাচ্ছ, মানে পুরো রুম ট্যুর সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে পরেই দেবো। সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিই, মানে সমস্ত কিছু করে নিই, যেহেতু এখনও ভাড়া আসেনি, ভাড়া আসলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এখান থেকে ওয়াশিং মেশিনটা সেট হলো। তো ভাবছি এখন তোমাদের দাদাভাই যে কদিন না আসে সে কদিন এরকমভাবেই চলুক, তোমাদের দাদাভাই আসার পরে তারপরে আমি মানে এটাকে একটু আলাদা রকম, মানে যেহেতু পাইপগুলো ছোটো, তো এর সঙ্গে আরও পাইপ কিনলে আমরা একটু এই সাইডে টেনে নিতে পারতাম, একটু সুবিধা হতো। তো যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, আলাদা করে পাইপ কিনে অনেক রকম ঝামেলা করা, এগুলো কিন্তু একটু অসুবিধা আছে। তো সেই কারণে আর ঝামেলা আমি বাড়াতে চাইছি না, কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চাকে নিয়ে আমি এই যে বাড়ি চেঞ্জ করব, এটাই একটা বড় ঝামেলা আমার জন্য। তোমাদের দাদাভাই আসার কথা ছিল কিন্তু আসতে পারছে না। তো আজকের ব্লগটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিও